আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল সিরিয়ার মধ্যে হচ্ছে শান্তি চুক্তি, কেন নেতানিয়াহুর পা চেটে চলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা? আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের। সাগরে ঝড়, তবু নামছে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। চীনের ট্রায়ালে অবাক বিশ্ব। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইরান সিরিয়া ইস্যুতে এবার রাশিয়ার সঙ্গে গোপনে দেন দরবার করছে ইসরায়েল। ইসরায়েল ইরান যুদ্ধের পটভূমিতে যেভাবে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তুরস্ক। প্রথমবারের মতো মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব। তড়িঘড়ি কেন এমন সিদ্ধান্ত? ইরানি হামলার অপ্রত্যাশিত প্রভাব, বাজান শোধনাগারকে হাইফা থেকে সরাতে হবে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েল সিরিয়ার মধ্যে হচ্ছে শান্তি চুক্তি, কেন নেতানিয়াহুর পা চেটে চলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা? এমনটাই বলছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা জানান, গোপন বৈঠক, সৌদি আরবের মধ্যস্থতা এবং ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি বড় কূটনৈতিক রদবদলের সম্ভাবনা বাড়ছে। তবে গোলান মালভূমি ও ফিলিস্তিন প্রশ্নে দ্বন্দ্ব থেকেই যাবে বলে মনে করেন তারা। সিরিয়ার সরকার ব্যবস্থার রদবদলের পর থেকেই নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো এমনকি ইসরায়েলের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তবে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ রয়ে গেছে। এর মধ্যেই সিরিয়া ইসরায়েলের মধ্যে সরাসরি যোগাযোগের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আব্রাহাম চুক্তির আওতায় এবার নতুন অধ্যায় শুরু করতে পারে দামেস্ক, তেল আবিব। সিরিয়ায় আলোচনার সূত্রপাত করেছে সংযুক্ত আরব আমিরাতে, আর পুরো উদ্যোগের পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সফরে শারার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সিরিয়া ইসরায়েল স্বাভাবিকীকরণের জন্য উৎসাহ দেন। আল জাজিরা বলছে, বর্তমানে সিরিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সিরিয়া চাইছে গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ হোক। এছাড়া তুর্কি ঘাঁটি, ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহ, এই তিনটি বিষয় নিয়েও ইসরায়েলের কড়া শর্ত রয়েছে। চলমান গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েল একযোগে লেবাননেও অভিযান চালিয়েছে। এবার পাশাপাশি সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্কের রূপরেখা চাইছে তারা। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে যখন ইরান দুর্বল ও ফিলিস্তিন ইস্যু অনিশ্চয়তায়, তখন এই কূটনৈতিক চেষ্টাকে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার সূচনা হিসেবে দেখছেন অনেকেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের পর ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে দেয়া বক্তব্যে তারা জানান, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের ফর্দো, ইস্ফাহান ও নাতানজে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এই প্রেক্ষাপটে ইরানি পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের পর গতকাল বুধবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএই এর সঙ্গে সম্পর্ক স্থগিতের আইনে স্বাক্ষর করেন। ফলে জাতিসংঘের পর্যবেক্ষকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবেন না। এবিসি নিউজের প্রতিবেদনে বিশেষজ্ঞরা ইরানের এই পদক্ষেপকে বিপজ্জনক উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করতে পারে। এছাড়া পরমাণু অস্ত্র বিস্তার রোধে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি এনপিটি থেকেও তেহরান সরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীন এবার তাদের ভবিষ্যৎ ষষ্ঠ প্রজন্মের স্টেলথ
ফাইটার, যার অন্য নাম J-36 এবং উন্নত বিমানবাহী রণতরীর ল্যান্ডিং সিস্টেম পরীক্ষায় বিপ্লব ঘটালো। পূর্ব উপকূলে ভয়াবহ সমুদ্র পরিস্থিতিতে এই পরীক্ষা চালানো হয়, যেখানে ঢেউয়ের উচ্চতা ছিল 6 মিটার পর্যন্ত। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানা গেছে, চীনের শেনইয়াং এয়ারক্রাফট ডিজাইন ইনস্টিটিউট এই প্রযুক্তি উন্নয়নের নেতৃত্বে রয়েছে। এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভিআইসি এর আওতায় পরিচালিত হয়। পূর্ব চীনের উপকূলে নৌবাহিনীর একটি গোপন পরীক্ষাগারে পরীক্ষাটি সম্পন্ন করা হয়। সেখানে সিমুলেশন প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্রের বাস্তব পরিস্থিতি, যেমন 6 মিটার ঢেউ, দিক পরিবর্তনশীল বাতাস ও জাহাজের নাড়াচাড়া তৈরি করা হয়। যে বিমানটির পরীক্ষা চলছে সেটিকে অঘোষিতভাবে J-36 নামে ডাকা হচ্ছে। এই যুদ্ধ বিমানটি চীনের নতুন প্রজন্মের টাইপ 004 পারমাণবিক চালিত এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। এর ডিজাইনে থাকবে টেইললেস ফ্লাইং উইং কাঠামো, উন্নত স্টেলথ প্রযুক্তি এবং এআই সহায়ক উড্ডয়ন ব্যবস্থা। চীন শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই জেট ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবস্থা দিয়েও উড্ডয়ন করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছে নতুন ক্যারিয়ার ল্যান্ডিং সিস্টেম, যা রাফ সি কন্ডিশনেও নিরাপদ অবতরণের সহায়ক। এতে রয়েছে মোশন কম্পেনসেশন প্ল্যাটফর্ম এবং আধুনিক অ্যারেস্টিং গিয়ার, যা বিমানের অবস্থান স্থির রাখতে সাহায্য করে। এই প্রযুক্তির মাধ্যমে চীন তার নৌবাহিনীকে নীল জলের গভীর সমুদ্রে অভিযানের জন্য প্রস্তুত করছে। টাইপ 004 হবে চীনের প্রথম পারমাণবিক চালিত ক্যারিয়ার, যা নতুন স্টেলথ জেট সহ ইলেকট্রনিক ও ড্রোন সাপোর্ট সিস্টেম নিয়ে আসবে। চীনের এই উদ্যোগকে বিশ্লেষকরা পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে সামরিক ক্ষমতা বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে দেখছেন। এতে বোঝাই যায় ভবিষ্যতের নৌযুদ্ধ হবে আরও স্বয়ংক্রিয়, শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহবেত শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার ভাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুড়িয়ে দেয়া। ইসরায়েল টেলিভিশন চ্যানেল 13 কে দেয়া সাক্ষাৎকারে ভাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রেসিডেন্ট আলোন চেইন স্বীকার করেছেন যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাণ্ড কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় অত্যন্ত সূক্ষ্মভাবে আঘাত করায় এর ব্যাপক ও অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে এবং আমাদের প্রাথমিক মূল্যায়ন $1/2 বিলিয়ন পর্যন্ত ক্ষতির ইঙ্গিত দেয়। চ্যানেল 13 বলছে, পরিস্থিতি এমন যে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ইরানের সুনির্দিষ্ট হামলা, ব্যাপ্তি ও অনেক জায়গায় ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো অবগতই নন। বিধিনিষেধ সত্ত্বেও যেসব ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। একটি নবনির্মিত রাসায়নিক ও ভৌত বিজ্ঞান গবেষণাগার প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি এবছরই চালু হওয়ার কথা ছিল। জীবন ও গণনামূলক বিজ্ঞান চর্চার জন্য নিবেদিত ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত একটি ল্যাবে আগুন লেগেছে। এই স্থাপনাটিতে ক্যান্সার ও কোষ পুনরুৎপাদনের ওষুধ সহ গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্প চলছিল। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কার্ডিয়াক রিজেনারেশন বিশেষজ্ঞ অধ্যাপক এলদাদ জাহরের। তার 22 বছরের গবেষণার ফসল হৃৎপিণ্ডের হাজারো টিস্যু, ডিএনএ ও আরএনএ, অ্যান্টিবডি ও ল্যাবে তৈরি ভাইরাসে নমুনা সহ সবই ধ্বংস হয়ে গেছে। ইনস্টিটিউট জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 45টি ল্যাব ধ্বংস হয়েছে এবং এতে প্রায়
400 থেকে 500 গবেষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ল্যাবগুলোর মধ্যে জীবন বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান ও স্নায়ু বিজ্ঞানের ল্যাবও ছিল, যেখানে অপরিবর্তনীয় টিস্যু স্লাইড ও সেল লাইন নষ্ট হয়েছে। প্ল্যানেটারি সায়েন্সেস ভবন, যেখানে ভূ রসায়ন ও অন্যান্য গবেষণা চলত, সরাসরি আঘাতে নয় বরং পার্শ্ববর্তী রসায়ন ভবনে আঘাত করা ক্ষেপণাস্ত্রের শক ওয়েভে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ইসরায়েল গোপনে রাশিয়ার সঙ্গে ইরান ও সিরিয়া ইস্যুতে দেন দরবার করছে বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান। গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত 24 জুন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ পর এসব আলোচনা শুরু হয়। রাশিয়া মধ্যস্থতায় প্রস্তাব দেওয়ার পরই আলোচনা শুরু হয় বলে জানা গেছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের খবরে কান নিউজের বরাত দিয়ে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ইসরায়েলের আলোচনা নির্দিষ্ট কোনো বিষয়বস্তু বিস্তারিত প্রকাশ করা হয়নি। কেবল জানানো হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা কূটনৈতিকভাবে ইরান ও সিরিয়া ইস্যুতে সমাধানের পথ খুঁজছেন। এদিকে ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে একটি সমঝোতা গড়ার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে আরো বলা হয়, আগামী সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইস্যুতে লেবাননের সঙ্গে যেভাবে সমঝোতা হয়েছিল, সেরকম একটি কাঠামো তৈরির লক্ষ্য রয়েছে ইসরায়েলের। উল্লেখ্য, গত 13 জুন ইরানের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর 24 জুন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দিলে হামলা বন্ধ করে ইসরায়েল। সে সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই উস্কানিমূলক হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে সতর্ক করা হয় যে এর সমস্ত পরিণতি ইসরায়েলি নেতৃত্বকেই ভোগ করতে হবে। তবে প্রকাশ্য এই নিন্দার পরও রাশিয়া এখন পর্যন্ত ইরানকে রাজনৈতিক সহায়তার বাইরে অন্য কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত দেয়নি, যদিও দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতার চুক্তি রয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি ও আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়, এই আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সিরিয়াও পরোক্ষ আলোচনা শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে রাশিয়া বহু বছর ধরেই ভারসাম্যের কৌশল অবলম্বন করে আসছে। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। জুনের 12 দিনের অভূতপূর্ব যুদ্ধে ইসরায়েল ও ইরান যখন একে অপরের সাথে লড়াই করছে, ঠিক তখন থেকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার দেশের সশস্ত্র বাহিনীকে উল্লেখযোগ্যভাবে ঢেলে সাজাতে ব্যস্ত হয়ে পড়েন। জোরে সোরে শুরু করেন উন্নত বিদেশি এবং দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন। ইরান জুড়ে উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েলের ধ্বংসাত্মক বিমান হামলার শুরুর কয়েকদিন পর এরদোয়ান ঘোষণা করেন, তুরস্ক সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদকে এমন একটি স্তরে নিয়ে যেতে উৎপাদন পরিকল্পনা করছে যা প্রতিরোধ নিশ্চিত করে। আল্লাহর ইচ্ছায় এটি খুব বেশি দূরে নয়। আমরা এমন একটি প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করব যা এত শক্তিশালী যে কেউ আমাদের বিরুদ্ধে কঠোর আচরণ করার সাহসও করবে না। তিনি আরো যোগ করেন, তুরস্ক ইতিমধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এরদোয়ান প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখ করে মূলত তুর্কি নির্মিত সমন্বিত এবং বহুস্তরযুক্ত স্টিল ডোম জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বুঝিয়েছেন। যেভাবেই হোক, সম্ভবত সর্বশেষ এই যুদ্ধ আঙ্কারাকে বোঝাতে সক্ষম হয়েছে তাদের আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন। তুরস্কের বর্তমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপত্তি 1990-এর দশকে। সে সময় চীন তুরস্ককে লাইসেন্সের অধীনে তাদের B611 তৈরির অনুমতি দেয়। সময়ের সাথে সাথে যা আঙ্কারাকে নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জ্ঞান সরবরাহ করে। সৌদি আরবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে নির্মিত টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স
থার্ড শক্তিশালী ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। আরবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আশরাক আল আওসাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে থার্ড ব্যবস্থার প্রথম ইউনিট সক্রিয় করা হয়। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা এবং কৌশলগত এলাকাগুলোকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এই ব্যবস্থা করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এ ব্যবস্থা চালুর আগে সৌদি সেনাদের জন্য বিশেষ প্রশিক্ষণও আয়োজন করা হয়। থার্ড যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি। এটি স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করতে সক্ষম। এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতেও সক্ষম। এদিকে মার্কিন সাময়িকী নিউজ উইকের বরাতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইয়েমেনের পাল্টা হামলার সময় থার্ড ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক থার্ড ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 20% ব্যবহার করেছে। তবু অনেক ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন সময়ে সৌদি আরব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। বেশিরভাগ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে আর কিছু হামলার জন্য সৌদি ও পশ্চিমা শক্তি ইরানকে দায়ী করেছে। 2017 সালে হুথিরা রিয়াদ শহরের দিকে স্কাড ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা প্যাট্রিয়ট সিস্টেম দিয়ে প্রতিহত করা হয়। 2019 সালের 14 সেপ্টেম্বর আরামকোর আবকাইক ও কুরাইশ তেল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে চালানো ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ব তেল সরবরাহে বড় ধাক্কা লাগে। ইসরায়েলের হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাব ওই বন্দর শহরের বাজান কোম্পানির উপস্থিতির বিরোধিতা করে বলেছেন, এই কোম্পানি এবং তাদের শোধনাগারের অস্তিত্বই হাইফার বাসিন্দাদের জন্য মারাত্মক হুমকি। হাইফায় বাজান তেল শোধনাগারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শোধনাগারটি অচল হয়ে পড়েছে। হাইফার মেয়র এখন এই কোম্পানি এবং তেল শোধনাগারকে ওই শহর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন। পার্স টুডে জানিয়েছে, হাইফার মেয়র আরো বলেছেন, এই শোধনাগার পরিদর্শনের সময় যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে এটা স্পষ্ট, বাজান কোম্পানি এবং তাদের শোধনাগারের উপস্থিতি শহরের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং শহরের বাসিন্দাদের জীবনকে হুমকির মুখে ফেলেছে। হাইফার প্রতি এই কোম্পানির হুমকি সম্পূর্ণ স্পষ্ট বলে তিনি মন্তব্য করেছেন। এই মেয়রের মতে, অবিলম্বে এই কোম্পানিকে এই শহর থেকে সরিয়ে নিতে হবে। এই প্রসঙ্গে হাইফার পরিবেশ সমিতির প্রধান আভিহু হান বলেছেন, হাইফার বাসিন্দারা আজ আবারও বাজান কোম্পানির গোষ্ঠীর দম্ভ এবং দায়িত্বজ্ঞানহীনতার মূল্য পরিশোধ করেছেন। তিনি বলেন, হাইফার মানুষের হৃদয়ে এই কোম্পানির আর কোনো স্থান নেই। শোধনাগারটির সংস্কার ও মেরামত অবিলম্বে বন্ধ করে এটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে। দখলদার ইসরায়েলের চ্যানেল 11 ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর জানিয়েছে, বাজান তেল শোধনাগার কমপ্লেক্সের বিদ্যুৎ কেন্দ্র ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর শোধনাগারটি বন্ধ হয়ে গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইসরায়েল সিরিয়ার মধ্যে হচ্ছে শান্তি চুক্তি, কেন নেতানিয়াহুর পা চেটে চলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা? আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরান আরো বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের। সাগরে ঝড়, তবু নামছে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। চীনের ট্রায়ালে অবাক বিশ্ব। ইসরায়েলের প্রযুক্তির মেরুদণ্ড ভেঙে দিল ইরান। ইরান সিরিয়া ইস্যুতে এবার রাশিয়ার সঙ্গে গোপনে দেন দরবার করছে ইসরায়েল। ইসরায়েল ইরান যুদ্ধের পটভূমিতে যেভাবে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তুরস্ক। প্রথমবারের মতো মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব, তড়িঘড়ি কেন এমন সিদ্ধান্ত?
ইরানি হামলার অপ্রত্যাশিত প্রভাব, বাজান শোধনাগারকে হাইফা থেকে সরাতে হবে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।